আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই সুস্থ, নিরাপদে এবং ভালো আছেন। আমরা আজকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আজকে লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছে আমি পুষ্টিবিদ ইমদাদ হোসেন শপথ। সাথে রয়েছেন আমাদের দুজন বিশেষজ্ঞ। আমরা আমাদের এই করোনাকালীন সময়টাতে নিউট্রিশন এবং হেলথ কেয়ারের পুরো বিষয়টাকে একসাথে আপনাদেরকে জানানোর জন্য আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। আমাদের সাথে রয়েছেন ডাক্তার AZM আহসানুল্লাহ, কার্ডিওলজিস্ট ও ইমার্জেন্সি স্পেশালিস্ট কনসালটেন্ট, ল্যাবিড ডায়াগনস্টিক সেন্টার, গুলশান, ঢাকা। এবং আমাদের সাথে রয়েছেন পুষ্টিবিদ তামান্না চৌধুরী, প্রধান পুষ্টিবিদ এভার কেয়ার হাসপাতাল, ঢাকা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমরা হেলথ বিষয়ক যে প্রোগ্রামটি করছি এটা আসলে আমাদেরকে সহযোগিতা করেছেন আলট্রা, এবং আলট্রার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমরা আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক তথ্য আজকে জানানোর চেষ্টা করব। এবং আমরা যে বিষয়গুলো নিয়ে মূলত কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই করোনাকালীন স্বাস্থ্য সেবার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের নিউট্রিশন সেবা, এবং পাশাপাশি পোস্ট কোভিড সিচুয়েশন নিয়ে কথা বলবো। এবং আমাদের সাথে যেহেতু একজন কার্ডিওলজিস্ট রয়েছেন, আমরা আসলে আমাদের হার্টের যত্ন নিয়ে একটু কথা বলবো। তো সর্বোপরি আমরা এই অনুষ্ঠানের আপনাদের এনগেজমেন্টটাও খুব জরুরি। আপনারা পার্টিসিপেট করতে পারেন, চাইলে আমাদের এখানে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞর অনুমতি ক্রমে সেই প্রশ্নগুলো আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার, এবং আশা করি আপনারা সে বিষয়ে উপকৃত হবেন। প্রথমত আমরা যে বিষয়টা জানতে চাই, আমরা ডক্টর AZM আহসানুল্লাহ সাহেবের আমরা যেটা জানতে চাই, স্যার আপনি আমাদেরকে এখন যেই করোনাকালীনের বাইরেও সবসময় আমরা হার্ট নিয়ে যতটুকু সচেতন থাকি নর্মালি, এবং করোনার সময় আমরা একটু সচেতনতাটা মনে হয় একটু বেশি প্রয়োজন আমাদের জন্য। তো আমরা একটা বিষয়ে সবসময় যেটা দেখি যে মানুষ মনে করে যে হার্টের রোগ আসলে বৃদ্ধ বয়সে হয়, বয়স হয়ে গেলে হয়। তো এই এই যুক্তিটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত, এবং জীবনের প্রতিটি স্টেপে আসলে হার্টের যত্ন নেওয়ার ক্ষেত্রে কতটুকু গুরুত্ব আমাদের দেওয়া উচিত? ধন্যবাদ শপথ, আমাকে সুযোগ দেওয়ার জন্য বলার। আমি আসলে সত্যি কথা বলতে চাই যে যে অংশটি আগে ছিল যে বয়স আগে 40 হোক তারপর দেখা যাবে, এই যে ব্যাপারটি ছিল যে এর আগে আমরা কখনো হার্টের কথা চিন্তাই করতাম না, যে সতেজ একটি হার্ট নিয়ে আমি ঘোরাফেরা করছি জন্ম থেকে। অথচ যে হার্ট মানবদের ভূমিষ্ঠ হবার আগে থেকে যে চলতে শুরু করে, আমরা যখন মায়ের পেটে থাকি তখন তার কিন্তু সঞ্চালন শুরু। তো আপনি কি একবারও চিন্তা করে দেখেছেন সে এক মুহূর্তের জন্য কিন্তু কখনো বন্ধ থাকে? সে কিন্তু বলেনি যে আজ শুক্রবার, আজ কিন্তু আমি ঘন্টা 2 ছুটি নেব। কাজেই যে হার্ট আপনার জন্য প্রতিনিয়ত আপনার জন্য ব্লাড পাম্প করে যাচ্ছে, আপনার শরীরের সমস্ত নিউট্রিশন, সমস্ত পুষ্টি সবকিছু প্রবাহিত করছে বিভিন্ন রক্ত শিরার মধ্যে দিয়ে, তাকে যত্ন করাটা কিন্তু আমাদের আসলেই একটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে। এবং বয়সের সঙ্গে এই ব্যাপারটি আসলে এখন আর একেবারেই কোনোভাবে মানে মানে সংযুক্ত নয়। কারণ হচ্ছে আমরা দেখেছি যে আমার যে অভিজ্ঞতা থেকে 23 বছর বয়স, 21 বছর বয়সেও অনেক হার্ট অ্যাটাক নিয়ে আমাদের কাছে এসেছে। কাজেই কতগুলো যে রিস্ক ফ্যাক্টর থাকে মূলত, যে একটা হচ্ছে সবচেয়ে আমরা এখন বলি যে আমাদের বংশ যদি অথবা ফ্যামিলি হিস্ট্রি যদি পজিটিভ থাকে কার্ডিয়াক ডিজিজের জন্য, সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। একই সঙ্গে যে লাইফস্টাইল, আমরা যে লাইফস্টাইলটা মেনটেন করি, যদি সেডেন্টারি বা লাইফস্টাইল থাকে, যদি আমরা ফ্যাটি ফুড, এই যে জাঙ্ক ফুড যেগুলো রয়েছে এগুলো খাওয়ার প্রবণতা যদি থাকে, এবং অতিরিক্ত তৈল চর্বিযুক্ত খাবারগুলো যদি আপনার কেউ ফ্যাসিনেটেড থাকে, কেউ যদি হাঁটাহাঁটি না করে, তাহলে কিন্তু এটার জন্য বয়স কিন্তু 50-40 হওয়া লাগে না, তার আগেই কিন্তু তার ব্লাডের মধ্যে এই কোলেস্টেরল জমে সেখান থেকে ব্লক সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। আর দ্বিতীয়ত, যদি ফ্যামিলিয়াল কারো যদি হাইপার কোলেস্টেমিয়া থাকে বা এই লিপিড যে ডিসপ্রপোর্শনের একটা সুযোগ যদি থাকে বা হিস্ট্রি থাকে, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে সেটা হতে পারে। কাজে এখন কিন্তু বয়স কিন্তু আর আসলে সেই বার বা ব্যাপার নয়। এখন ব্যাপার হচ্ছে আপনার জীবন ধারাটা কিরকম, আপনার ফ্যামিলি হিস্ট্রি কিরকম, কেউ স্মোকার কিনা, তার লাইফস্টাইলটা কিরকম, এগুলো সবকিছুর উপরে কিন্তু আসলে আমরা গুরুত্ব দিই। অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে আমরা এরপরে আরেকটা বিষয় আপনার সাথে কথা বলবো। আপনি আপনার বক্তব্যের মধ্যে বলছিলেন যে অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, আমরা চর্বি নিয়ে আরেকটু ডিটেল জানবো।
আমরা বর্তমান সময়ে আসলে চর্বি জাতীয় খাবারকে খুব বেশি পছন্দ করি। তো সেই জায়গা থেকে আমরা আসলে চর্বি জাতীয় খাবারটাকে কিভাবে আমাদের স্বাস্থ্যকর উপায়ে খেতে পারি এবং কিভাবে আসলে সেটা আমাদের জন্য কতটুকু উপকারী আর কতটুকু ক্ষতিকর সে বিষয়ে আপনার কাছ থেকে পরবর্তীতে জানবো। আমরা জি, sure. আমরা এবার পুষ্টিবিদ তামান্না চৌধুরীর কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে এই করোনাকালীন পিরিয়ডে আমরা স্বাস্থ্য নিয়ে যতটুকু সচেতন, এর আগে মনে হয় না এতটুকু সচেতন কোনো সময় হয়েছি। তো বর্তমান সময়ে আমরা স্বাভাবিকভাবে একজন মানুষের জীবদ্দশায় যেইভাবে জীবনযাপন করি, সেক্ষেত্রে আমরা এতক্ষণ যে হার্ট নিয়ে কথা বলছিলাম, সেই হার্টের যত্নে আসলে খাবারের ভূমিকা কতটুকু এবং কিভাবে সেটাকে আমরা মেনটেন করতে পারি। ধন্যবাদ। আসলে বাংলাদেশের মানুষ আমরা বেশিরভাগ মানুষের যত্ন নেই হচ্ছে বাহ্যিক শরীরটাকে, অর্থাৎ আপনার ওজন কত, আপনাকে দেখতে কেমন দেখাচ্ছে। বেশিরভাগ মানুষের একটা আইডিয়া হচ্ছে এটাই সুস্থতা। কিন্তু আমি যদি শরীরের ইনসাইডটাকে চিন্তা করি, আমার প্রত্যেকটা অর্গান অর্থাৎ লিভার, কিডনি, ইভেন আমার ব্রেন, আমার বোনস, একটা মানুষের এই সবগুলো বিষয়, এই জিনিসগুলোকে যত্ন নিতে হয় কিন্তু ইন্টারনালি। তখন অটোমেটিক্যালি দেখা যায় আমাদের স্বাস্থ্য ভালো থাকে, আমরা বাহ্যিকভাবে ভালো থাকি, রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের তৈরি হয়, আমাদের স্বাস্থ্য সুন্দর থাকে, ওজন ভালো থাকে। এখন এই যে যে লাইফ স্টাইল, এটা একটা কম্বিনেশন। এটা আসলে প্রত্যেকটা কাজে যেমন একটা টিম ওয়ার্ক প্রয়োজন, সুস্থ থাকার জন্য আসলে একটা কম্বিনেশন প্রয়োজন। আর সেই কম্বিনেশনে ডায়েট একটা অনলি পার্ট। যেমন আসান ভাইজি তো আছেন, আমি শিওর ওনার অভিজ্ঞতা আছে পেশেন্ট থেকে, যে একদম সুন্দর লিন এন্ড থিন পেশেন্ট, হার্টে খাওয়া দাওয়া ঠিক মতো করে, কিন্তু স্ট্রোক বা হার্ট অ্যাটাক নিয়ে হসপিটালাইজড হয়। কারণ কি? সে হয়তো অল্প বয়সে অনেক ইনকাম করতে গিয়ে অনেক রেস্টলেস ছিল, অনেক বেশি স্ট্রেসড ছিল। সো লাইফটা আসলে এরকম। করোনায় আমরা যেটা শিখলাম, যে মানুষকে রিল্যাক্স থাকা বা একটু পজিটিভ থাকা, একটু প্রপার ব্যালেন্স ডায়েট করা। ডায়েট কিন্তু হতে হবে প্রত্যেকটা অর্গানের জন্য। যেমন আল্লাহ এমন ভাবে খাবারগুলোকে দিয়েছেন যে এক একটা খাবারের সাথে এক একটা অর্গানের কনফ্লিক্ট হয়। যেমন এক্সেসিভ প্রোটিন খেলে কনফ্লিক্ট হবে টু কিডনির সাথে। আপনি এক্সেস ফ্যাট খেলে এটার কনফ্লিক্ট হবে আপনার বডিতে হার্টের সাথে। আপনি যদি অতিরিক্ত বেশি চর্বি খান, প্যানক্রিয়াস এবং গল ব্লাডার সবগুলোই কিন্তু প্রবলেম হবে। আবার ওভারঅল যখন নিউট্রিশনের অভাব হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তো দেখা যাচ্ছে খাবারটি এই জন্য ব্যালেন্স করা ভীষণ জরুরি, যেটা WHO গাইডলাইন বলে। এখন WHO গাইডলাইনের কথাগুলো আগে যতটা না আমরা বুঝতাম, করোনাকালীন সময়ে কিন্তু আমরা এই একটা জায়গাতেই সবকিছু ফলো করেছি। কিভাবে আমাদের হাত পরিষ্কার করতে হবে, কিভাবে করোনা প্রতিরোধ করতে হবে। এবং এই WHO গাইডলাইনে স্পষ্টভাবে বলা হয়েছে যে একটি হেলদি ব্যালেন্স ডায়েট সুস্থ রাখতে মানুষকে সাহায্য করে, তার কাম্য ওজন বজায় রাখতে, তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে ঠিক রাখতে, এবং একটা মানুষকে তার বয়সের সাথে পারফেক্টলি চলার জন্য একটা হেলদি ডায়েট খুব ইম্পর্টেন্ট। এখানে শুধু যদি আমরা মনে করি ওজন কমা বাড়াই হচ্ছে ডায়েটের সাথে রিলেটেড, তাহলে এই জায়গাটা আমাদের আসলে একটু ভুল হয়। অনেক ধন্যবাদ। অর্থাৎ আমরা যেটা বলতে Exactly. চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মানুষের মধ্যে সাধারণ যে ধারণা সেটা হলো যে আমার ওজন বেড়ে গেলে আমি ডায়েট কন্ট্রোল করব, এর আগে আমাকে আসলে খাবার নিয়ে খুব বেশি সচেতন হওয়ার কিছু নেই। কিন্তু আমরা আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে যেটা জানলাম যে জীবনের কোনো পর্যায়ে আসলে ওষুধ সঠিকভাবে কাজ করবে না যদি না আপনি আসলে ডায়েটটাকে ঠিক করে রাখতে পারেন। বাই দ্য আমরা এখন যে বিষয়ে একটু কথা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে হার্টে আবার আমরা একটু ফিরবো, কিন্তু বর্তমানে যেই বিষয়টা সেটা হচ্ছে কোভিড এর সিচুয়েশন আসার আগে একটা যেই ভয়ঙ্কর ব্যাপার ছিল সেটা হচ্ছে মানুষ আসলে করোনা নিয়েই বেশি আতঙ্ক ছিল, মানে আসলে কি হবে, আসার পরে কেমন জীবন। কিন্তু বর্তমানে আরো বেশি ভয়ঙ্কর যেটা হয়ে উঠছে সেটা হচ্ছে যে পোস্ট কোভিড সিচুয়েশন। সো আমরা এখন পোস্ট কোভিড এর এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ যাদের করোনা হয়ে গেল তারা আসলে পরবর্তী সময়ে আরো বেশি হঠাৎ নানা ধরনের সিমটোমেটিক প্রবলেম তাদের দেখা যায়, যেগুলো হয়তো অতীতে তার লাইফ স্টাইলে ছিল না। তো এই বর্তমান সময় আসলে পোস্ট কোভিড সিচুয়েশনটাকে হ্যান্ডেলিং করার ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো একটু নজর দিতে হবে? আচ্ছা, প্রশ্নটা কি আমার কাছে মানে বলবো? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, শিওর। তো আসলে আমরা তো আসলে শুরু থেকেই গত মার্চ থেকে 8ই মার্চ বাংলাদেশে যখন প্রথম কোভিড রোগী শনাক্ত হলো, তারপর থেকে আমরা ধারাবাহিকভাবে কিন্তু এই বিষয়গুলো আলোচনা করে গেছি। প্রথম দিকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল যে আসলে কোভিড একটা আমাদের কাছে নতুন কিছু ছিল, কাজেই এর প্রাথমিক যে ম্যানেজমেন্ট, তারপরে এর গুরুত্ব সহকারে যে চিকিৎসাগুলো বা পর্যায়ক্রমে চিকিৎসাগুলো, এগুলো আমরা ভেবেছি। এখন এই সেকেন্ড ওয়েভের পর এখন আমরা ভ্যাকসিন নিয়ে খুব আমরা আশান্বিত এবং আমরা ব্যস্ত আছি
বলতে গেলে সবাই এখন ভ্যাকসিন পর্যায়ে চলে এসেছে, যে আমাদের দেশে অলরেডি এসে পৌঁছে গেছে। কিন্তু তার আগেও যারা এই যে এতগুলো লোক কোভিড আক্রান্ত হলো, তাদের মধ্যে সুস্থ হলো যারা প্রায় 4,80,000 এর উপরে যে লোকগুলো সুস্থ হলো, তাদের পরবর্তী পোস্ট কোভিড যে কোনো পারসিস্টেন্ট সিমটম অথবা তাদের কোনো কমপ্লিকেশন ডেভেলপ করলো কিনা, সে ব্যাপারে কিন্তু আমরা আসলে মনোযোগটা ওইভাবে দিতে পারিনি সত্যিকার অর্থে। আজকেও সকালে আলোচনা করছিলাম যে এই লোকগুলোর বাসায় যাওয়ার পর আমরা, সে নেগেটিভ এসেছে তারপর বাসায় চলে গেল, কিন্তু তার পরবর্তী তার জীবনধারা, এর পরিবর্তনটা আসলে কিভাবে হলো বা কিভাবে তার নিজের জীবনকে মানিয়ে নিচ্ছে এই নতুন পরিবেশের সঙ্গে। আমরা বেশিরভাগ দেখেছি যে এই পোস্ট কোভিড রোগীগুলো যারা আমাদের কাছে বিভিন্ন সময় ফলো আপ বা কমপ্লেন নিয়ে এসেছে, যে পারসিস্টেন্ট ফ্যাটিক, তারা যখন সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাচ্ছে বা কিছু দূর হাঁটছে তখন তারা খুব দুর্বল অনুভব করছে বা ফ্যাটিক হয়ে যাচ্ছে। কারো করে দেখা যাচ্ছে যে লাংসের মধ্যে কিছু ফাইব্রোসিস ডেভেলপ করেছে, তার ফলে তার যে ওয়ার্কিং ক্যাপাসিটি ছিল সেটা কমে আসছে। এবং সর্বোপরি যে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে তারা গিয়েছে এই কোভিডের যে ট্রমা, সে ট্রমাকে কাটিয়ে উঠতেও কিন্তু অনেকে আসলে পারেনি। যে পরিবারের সদস্যকে যারা হারিয়েছেন পোস্ট কোভিড ট্রমা, যে একটা ম্যানেজমেন্টের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু আসলে ওইভাবে হয়নি। কাজেই আমরা এটা নিয়ে আসলে কাজ করছি। আমরা যে পোস্ট কোভিড যে পারসিস্টেন্ট সিমটম গুলো রয়েছে সেগুলো আমরা একটু ডিটেক্ট করে সেগুলোর উপর কিভাবে তাদেরকে আবার রিহ্যাবিলিটেশন করা যায়, বিশেষ করে ফ্যাটিক সিনড্রোম গুলো, পারসিস্টেন্ট কাশি যেগুলো রয়ে গেছে এবং লাংসের যদি যেগুলো ব্যাপারগুলো রয়ে গেছে, এবং নর্মাল লাইফের সাথে আবার নিজেকে মিশিয়ে নেয়ার মতো তাকে ধীরে ধীরে যে ক্যাপাসিটি বিল্ড আপ করা, সে বিষয়টি নিয়ে আসলে কিন্তু অতীব গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপারটি আপনি নিয়ে এসেছেন আজকের এই পর্যায়ে। যদিও আমরা ভাবছি যে শুধুমাত্র ভ্যাকসিন নিয়ে গেলে আমরা আসলে বিপদমুক্ত হচ্ছি বা হয়ে যাচ্ছি, আসলে কিন্তু তা নয়। এই যে একটা বিপুল জনগোষ্ঠী যারা নাকি কোভিড আক্রান্ত হয়েছে, তাদের পরবর্তী রিহ্যাবিলিটেশনটাও কিন্তু আসলে একই সমানভাবে গুরুত্ব বহন করে আমি মনে করি। অনেক ধন্যবাদ। অর্থাৎ ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোভিড থাকা অবস্থায় যেরকম ম্যানেজমেন্ট জরুরি, পোস্ট কোভিড এর ক্ষেত্রে আসলে কোনো অংশে গুরুত্ব কম দেওয়ার কোনো সুযোগ নেই, যেটা আপনি বলছিলেন। অনেক ধন্যবাদ। আমরা নিউট্রিশনিস্টের কাছ থেকে জানতে চাই, যেটা স্যার বলছিলেন যে আসলে পোস্ট কোভিড সিচুয়েশনের, এই সিচুয়েশনের সবচেয়ে বড় প্রবলেম যেটা ফেস করতে হয় সেটা হচ্ছে উইকনেস এবং সিভিয়ার উইকনেস। সামটাইমস অনেকে আসলে করোনার সময় দেখা যায় যে বেড থেকে উঠে নড়াচড়া করতে পারছে, পোস্ট কোভিড এর এই টাইমটাতে সে বেড থেকেই নামতে পারছে না, এরকম উইক হয়েছে। এই সিচুয়েশন আসলে আমাদের খাবারের দিকে নজর দিতে গিয়ে আমরা কোন ধরনের খাবারটাকে আমাদের প্রায়োরিটি লিস্টে উপরের দিকে রাখতে পারি? আচ্ছা, একটু শুরু থেকে বলি যে আমরা যে পেশেন্টগুলোকে এখন কোভিড সিনড্রোম নিয়ে আমাদের হসপিটালে রিসিভ করছি, তাদের হিস্ট্রি নিলে দেখা যাচ্ছে বেশিরভাগই তারা বাড়িতে থেকে সুস্থ হয়েছিলেন। সো এখানে একটু বলতে চাই যে যারা আসলে হসপিটালাইজড হয়েছিলেন, যদিও তাদের অবস্থা তখন খারাপ হওয়ার কারণেই হসপিটালাইজড ছিল, কিন্তু সেখানে তারা একটা কম্বাইন্ড মানে সেবা পেয়েছে। অর্থাৎ যেসব হসপিটালগুলোতে আমাদের যেমন আলাদা ডায়েটেটিক্স ডিপার্টমেন্ট ছিল, আপনি মনে হয় জানেন যে সারা ওয়ার্ল্ডে করোনা ট্রিটমেন্টে যে ওষুধের মধ্যে 60% ওষুধই কিন্তু নিউট্রিয়েন্ট, লাইক জিঙ্ক, ভিটামিন ডি, ভিটামিন সি। তার মানে এখানে খাবারের একটা বিশেষ ভূমিকা আছে। সো যারা হসপিটালাইজ ছিল, সামহাও আমরা তাদেরকে চেষ্টা করেছি যে হাই প্রোটিন খাবার দিতে, তাদের ডিজিজ ওয়াইজ কাস্টমাইজড করে তাদের খাবারটি দিতে। কিন্তু যারা আসলে বাড়িতে ট্রিটমেন্ট নিয়েছিল, তারা কিন্তু এই কনসেপ্ট থেকে তারা খাওয়া দাওয়া করেছে যে বেশি করে খেতে হবে, করোনা হয়েছে। এখন সেই খাওয়ার কাউন্টিং এ কেউ যদি হয়তো কার্ব বেশি খেয়েছিল বা প্রোটিনটা কম হয়ে গিয়েছিল কারো, এরকম যদি কারো হয়ে থাকে, তাদেরই কিন্তু আসলে আমরা দেখলাম যে সিনড্রোমটা একটু বেড়ে গেছে। অর্থাৎ তারা উইকনেস কাজ করছে, তাদের ওয়েট বেড়ে গেছে, এবং তারা দেখা যাচ্ছে যে ওই সময় দুর্বলতার কারণে অনেক খেয়েছিল। তো এক্সেস খাবারও একটা সাইড এফেক্ট থাকে, কম খাওয়ারও একটা থাকে। অর্থাৎ বাড়িতে যারা খুব কম খাবার খেয়েছিল তাদেরও কিন্তু এই সমস্যাটি নিয়ে আমাদের কাছে আসতে হচ্ছে। সো আমি আজকে যে পেশেন্ট গুলো দেখেছি, দুর্বলতার পাশাপাশি তাদের ম্যাক্সিমামেরই বডি এক, আনওয়ান্টেড মানে খুব ব্যথা, আর হেয়ার ফল এবং ওয়েট গেইন, মিনিমাম 1 মাসে 3 কেজি বাড়ার হিস্ট্রি অনেক বেশি। এখন এই বিষয়টা এরকম যে ওই সময় আসলে অনেক পর্যাপ্ত পানি খেতে হয়েছিল, এবং অনেকে দেখা যাচ্ছে যে এক্সেস ভিটামিন খেয়েও কিন্তু এই ধরনের সমস্যায় হয়েও আমাদের কাছে এসেছে। তো খাবারের একটা বিশাল রোল আছে। কোভিড এর ডিজাইনটাই হচ্ছে আপনাকে হাই প্রোটিন খেতে হবে, কিডনি ভালো থাকলে আপনাকে ব্যালেন্স খাবার খেতে হবে, মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ ফল, শাকসবজি সবকিছু খাবারে রাখতে হবে, এবং যেটা আমরা খুব
চেষ্টা করি পেশেন্টকে বোঝাতে যে কোভিড টাইমে ইজিলি ডাইজেস্টেবল, খুব তাড়াতাড়ি হজম হয়, অল্প খাবার বারে বারে খেয়ে প্রত্যেকটা অর্গানকে এনার্জেটিক রাখতে হবে। কারণ কোভিড কিন্তু মাল্টি অর্গান এফেক্টেড একটা ভাইরাস মহামারী, অর্থাৎ এক একজনের এক একটা জায়গায় আঘাত করছে। সো প্রত্যেকটা অর্গানকে খুব সচল রাখতে হবে, শক্তিশালী রাখতে হবে, যার জন্য কোভিড টাইমে খাওয়াটা খুব জরুরি। ওই সময় ডায়েটারি ম্যানেজমেন্টটা যদি সামহাও কেউ ঠিক মতো করতে পারে, তাদের কিন্তু আলহামদুলিল্লাহ পোস্ট কোভিড সিনড্রোমটা খুবই কম হওয়া পসিবল। আর তো সেই জন্য যারা এখন এফেক্টেড হয় নাই আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে যদি হয় তাদের খাবার বিষয়টি অনেক খেয়াল রাখতে হবে, তাদেরকে ব্যালেন্স খাবারের দিকে খেয়াল রাখতে হবে, তাদেরকে কোনো ডায়েট করা যাবে না। আমি এমনও একটা দুইটা পেশেন্ট পেয়েছি যারা কোভিড কিন্তু বলছে আমার যেন ওয়েট গেইন না হয়। এখানে ওয়েট গেইনের ব্যাপার না, এখানে অপটিমাম নিউট্রিশন ইউ হ্যাভ টু মেক শিওর। অর্থাৎ আপনাকে নির্দিষ্ট পরিমাণে ক্যালোরি নিতে হবে, নির্দিষ্ট পরিমাণে, যাতে আপনার শরীরের সৈন্যগুলো এই বহিরাগত সৈন্যের বিরুদ্ধে কাজ করার মতো শক্তিটা থাকে তার। আর এটা একমাত্র নিউট্রিশন দিয়ে সম্ভব। অনেক ধন্যবাদ স্যার। আমরা প্রথমেই আলোচনায় আপনি যেটা বলছিলেন ফ্যাটি খাবার খাওয়ার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বনের কথা, কিন্তু এখনকার খাদ্য ব্যবস্থাপনায় যেহেতু আমি একটু নিউট্রিশন নিয়ে কাজ করি, সো সেই জায়গা থেকে আমার কাছে ইদানিং আমরা যেগুলো দেখছি সেটা হচ্ছে যে ফ্যাটি খাবার খাওয়ার ক্ষেত্রে মানুষের প্রবণতা অনেক বেশি। একজন কার্ডিওলজিস্ট হিসেবে আসলে এই কতটুকু ফ্যাটি খাবার একজন মানুষের প্রতিদিনকার খাদ্য তালিকায়, যদি এটা নিউট্রিশনের পার্সপেক্টিভ, বাট আমরা কার্ডিওলজিস্ট, এই আপনাদের এই দৃষ্টিকোণ থেকে আপনারা এটাকে কিভাবে ব্যাখ্যা করেন যে স্বাভাবিকভাবে একজন মানুষ আসলে ফ্যাটি খাবার যদি প্রয়োজনের অনেক অতিরিক্ত খেয়ে ফেলে তখন আসলে তার কি কি কমপ্লেক্সিটি বডিতে হতে পারে, বা সেটা হার্টের জন্য কতটুকু ক্ষতিকর? না, অবশ্যই সেটা তো খুব স্বাভাবিক। আমি আসলে আপনাদের আরো বেশি যদি মানে আমরা ভেঙে বলতে চাই তাহলে দামানার কাছে যেতে হবে। আর আমি যদি কার্ডিয়াক স্পেক্টে বলি তাহলে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে আসলে আমাদের যে খাদ্যাভ্যাস সেটা আসলে পরিবার থেকেই কিন্তু আসলে শুরু করতে হয়। প্রতিবেলার খাবারে যদি এটা মানুষের কিন্তু অভ্যাসে একটা বিষয় যে প্রতিবেলায় যদি খাবারের এখানে মাংস থাকে, যেগুলো আসলে আমরা রেড মিট বলে থাকি, হ্যাঁ, এবং বাচ্চারা কিন্তু দেখা যাচ্ছে এতে খুব সহজে অভ্যস্ত হয়ে যায় এবং মাছের প্রতি তাদের ঝোঁক কমে যায়। এটা খুব স্বাভাবিক প্রবণতা। এই রেডমিট খাওয়ার প্রবণতাই কিন্তু আস্তে আস্তে আমাদের এই ঝুঁকিপূর্ণ দিকে নিয়ে আসতে হয়। আমাদের শরীরের জন্য কিন্তু ফ্যাট প্রয়োজন এই কথা কিন্তু একবারও বলছি না, বিশেষ করে যে কোলেস্ট্রল যেগুলো প্রয়োজন রয়েছে, এবং শরীরের যেসব বিপাকীয় কার্যক্রমের জন্য কিন্তু বিভিন্ন হরমোনের জন্য কিন্তু স্টেরয়েড হরমোন গুলোর জন্য বিশেষ করে কিন্তু কোলেস্ট্রলের প্রয়োজন রয়েছে। কাজেই প্রচুর খাবার যেগুলো আমরা খাচ্ছি সেগুলোর মধ্যে কিছু ফ্যাট তো আমরা ইনটেক করছি, এমনি পেয়ে যাচ্ছে। কিন্তু এই যে আমরা যে বাইরে যাচ্ছি, এই যে আমরা বাইরের যে জাঙ্ক ফুড যেগুলো আমরা বলি, বিশেষ করে বারবার অতিরিক্ত পরিমাণ, আমরা আসলে ফ্যাটি জিনিস কিন্তু আমাদের খেতে খুব মজা লাগে, জিভের মধ্যে এক ধরনের খুব টেস্টি একটা বিষয় নিয়ে আসে, মনে হয় যে এক পর্যায়ে যে এই খাবার খাবো, দরকার নেই অন্য কিছুটার। তো এই যে জিনিসটা হওয়ার আগেই কিন্তু আমাদেরকে রাশটা টানতে হবে, যে ফ্যামিলি থেকেই কিন্তু এটা শুরু করতে হবে, যে প্রতিটা পরিবারে খাবারের যে সুষম খাদ্য, এবং আমি বলবো যে খাবার যে আমরা কোনো তেল দিব না তা কিন্তু নয়, আমি তামান্না আরো ভালো বলতে পারবে, সেখানে যদি তারা অলিভ অয়েল ইউজ করে অথবা যে ফর্টিফাইড অয়েল গুলো ইউজ করে সেগুলো কিন্তু আরো বেটার। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট রুটিন থাকা দরকার, যে সপ্তাহে মাংস খাবে একদিন, কিন্তু বাকি সময়গুলোতে কিন্তু মাছ, তারপর অন্যান্য যে সবজির উপরে জোর দিতে হবে, সবজিগুলো যাতে তারা খেতে পারে সেগুলো সুন্দরভাবে প্যালেটেবল করে তাদের জন্য রান্না করে দিতে হবে। আমরা যদি দেখি পার্শ্ববর্তী রাষ্ট্রের সবজির কিন্তু অনেক রকমের প্রিপারেশন আছে, কিন্তু আমরা কিন্তু একটা খুব গতানুগতিক ধারায় এই ভেজিটেবল গুলোকে নিয়ে আসি। ফ্রুট সালাদ হতে পারে, যেগুলো আসলে আমরা খুব পছন্দ করে, বাচ্চারা পছন্দ করে, বড়রা পছন্দ করে। তো এইভাবে বিশেষ করে বার্গার, তারপরে এই যে পিৎজা, আমি বলছি না যে জীবনে কখনো খাওয়া যাবে না, কিন্তু এটা যদি নিয়মিত হয়ে যায় এবং মানে পরিমাণের দিক থেকে সেটা যদি অনেক বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটা আমাদের ক্ষতি করে। এবং আমি বলছি যে ব্যাড কোলেস্ট্রল যদি শরীরের মধ্যে বেড়ে যায় তখন সেটা কি করে, শরীরের ভিতরে অ্যাথেরোস্ক্লেরোসিস গুলো তৈরি করে, আমাদের কার্ডিয়াক যে প্রবলেম গুলো, শুধু কার্ডিয়াক না, ভেসেলস এর মধ্যে, অন্যান্য লিম্বের মধ্যেও কিন্তু স্ট্রোক এবং ঝুঁকি এবং এম্বোলিজমের পরিমাণও কিন্তু এটা ঝুঁকিটা বাড়িয়ে দেয়। কাজেই এই অভ্যাসটা কিন্তু আমাদের একদম ছোটবেলা থেকেই পরিবার থেকে শুরু করতে হবে, তাহলে হয়তো আমরা একটা সুষ্ঠু খাদ্যাভ্যাস তৈরি করতে পারবো। ধন্যবাদ অনেক। অর্থাৎ আমরা যে জীবনযাপন করছি তাতে আসলে যেটা দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে ফাস্টফুড, আপনি যেটা বললেন, কাউকে যদি বলি যে সারা জীবনের কোনোদিন আপনি পিজা খেতে পারবেন না, এটা কোনোভাবে মেনে চলা সম্ভব না। কিন্তু আবার এটাও পাশাপাশি এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে আমরা মাঝে মাঝে পিজার মাঝে মাঝে স্বাভাবিক খাবারগুলো খাই বাসায়,
এইটা ক্ষতিকর আমাদের জন্য। মানে মেইন খাবার আমাদের পিজা পাস্তা হয়ে গিয়েছে। ধন্যবাদ স্যার। সেটাই। আমরা এবার যেটা নিউট্রিশনাল অ্যাসপেক্টে যে জিনিসটা জানতে চাচ্ছিলাম সেটা হলো যে, যেটা বলছিলেন স্যার যে আমাদের এই যে স্বাভাবিক খাদ্য ব্যবস্থাপনা, অর্থাৎ ফ্যাটের যে রেশিও, কার্বোহাইড্রেট, প্রোটিনের যে রেশিও, একজন আমাদের এই আলট্রার এই পেজ থেকে জানতে চাওয়া হয়েছিল অনেকের কাছে যে ডায়েট বিষয়ক তাদের প্রশ্নগুলো কি রয়েছে, এবং আমরা সেখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবো আজকে। একজন প্রশ্ন করেছেন যে আসলে তিনি ডায়েট কন্ট্রোল করে ওজন কমাতে চান, সেক্ষেত্রে এখন নানা ধরনের ডায়েট কন্ট্রোলের পদ্ধতি অ্যাভেলেবল, এর মধ্যে সবচেয়ে কোনটা শরীরের জন্য সবচেয়ে পারফেক্ট হিসেবে তিনি শুরু করতে পারেন, এটা আমাদের নিউট্রিশনিস্টের কাছে তিনি জানতে চেয়েছেন। আসলে স্বাভাবিক ব্যালেন্স খাবার, উনি যেই জন্য মোটা বা ওজন বেড়ে গেছে সেই জিনিসটা যদি ফাইন্ড আউট করে খাবারটিকে যদি ক্যালোরির দিক থেকে একটু কন্ট্রোল করা যায়, তাহলে কিন্তু অবশ্যই ওজন কমানো খুব সহজ, এবং পাশাপাশি একটু হাঁটা। কিন্তু আমি আসলে জানি বেশিরভাগ মানুষেরই কিউরিসিটি হচ্ছে যে খুব কুইক কিভাবে ওজনটা কমানো যায়, এবং ইন্টারনেট ভিত্তিক কিছু ডায়েট তো রয়েছেই, কারণ ডায়েটের ব্যাপারটা আসলে মানুষের কাছে এত বেশি বোধগম্য হয় কারণ এখানে খাবার নিয়ে ডিসকাশন হয়। যেমন আমাদের আহসান ভাই যদি এখন কিছু সাইন্টিফিক কথা বলে, অনেকেই কিন্তু বুঝবে না, সেটা টার্ম বুঝতে হলে তাকে সার্চ করতে হবে। কিন্তু খাবার এমন, আপনি আমি বাদাম বললেই মানুষ বুঝে যাবে এটা আমি কি নিয়ে কথা বলছি, বা প্রোটিন নিলেও বললেও ইদানিং কালের মানুষ বুঝে যায় কোনটা নিয়ে কথা বলছি। সো বেশি বোধগম্য বা বেশি বোঝার কারণে অনেক সময় এই জায়গাটায় ভুল হয়। আপনি হঠাৎ করে 95 থেকে এক জাম্পে 60 কেজিতে চলে যেতে চাইবেন, এটা তো আসলে হয় না। একটা মানুষ একদিনে যেমন পারে না, খুব দ্রুত তাকে কমানো ঠিক না। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে যদি কেউ তার আইডিয়াল ওয়েটের থেকে 10 কেজি বেশি থাকে, তাহলে কিন্তু সে একটু নিজে চেষ্টা করলেই সেটা সম্ভব। একটু খাবার কন্ট্রোল করে, কার্বোহাইড্রেটটাকে মডারেট করে, ফ্যাট বা ফাস্ট ফুডটাকে অ্যাভয়েড করে হেঁটে সে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে কারো ওজন যদি আইডিয়াল ওয়েটের থেকে 10 কেজির উপরে হয়, বা ওভারওয়েট হয় বা ওবেস হয়, তখন অবশ্যই তাকে একজন এক্সপার্টের কাছে যেতে হবে। কেননা এটা বডি, এটা আপনাকে জেনে বুঝে আপনার শরীরের ভেতরকার বর্তমান অবস্থাকে বিবেচনা করে আপনাকে আসলে ডায়েটটা করতে হবে। ছোট্ট একটা এক্সাম্পল দিলেই বুঝবেন, যে ধরেন কারো ফ্যামিলিতে কিডনি প্রবলেম আছে, কারো মায়ের আছে বা কারো বাবার আছে। সেই মানুষটা যদি ধরেন এখন হঠাৎ করে ওজন কমানোর জন্য হাই প্রোটিন ইনটেক শুরু করে, ধরেন তার বয়স 25 বছর, সো হঠাৎ করে যখন সে এই প্রোটিন খাবার শুরু করবে এবং তার লাইফস্টাইল এই চেঞ্জেসটা খাবারে আনবে, তখন তার জেনেটিক ওয়েতে কিন্তু বংশগত রোগের ক্ষেত্রে তার কিডনি কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিতে ছিল, আমি যদি বংশর ফ্যাক্টরটাকে ধরি। এখন তার 25 বছর বয়সে তার শরীরে আস্তে আস্তে 25-এর পর কিন্তু প্রোটিনটাকে মিনিমাম করতে হয়, যতটুকু দরকার ততটুকু। হঠাৎ করে সে যখন বাড়াবে, তখন কিডনির জন্য সেটা ডেফিনেটলি নেগেটিভ হবে, এবং আস্তে আস্তে এই মানুষটারই হয়তো 30-35 বছরে গিয়ে দেখা যাবে যে তার কিডনি সমস্যা হয়েছে। তার কিন্তু তখন ওজন কমানো অবস্থায় হলো না, 26-27 বছর বয়সে সে মনে করবে ওয়াও, আমি তো প্রোটিন অনেক খেয়ে আমি ওয়েট কমিয়ে ফেলছি। ইয়েস, বাট তার সমস্যাটা কি হবে সেটা সে বুঝতে পারবে, অর্থাৎ যেটা সে 40 বছর পর্যন্ত প্রিভেন্ট করতে পারতো সেটাকে সে ওয়েলকাম করছে। সো প্রত্যেকটা মানুষকে তার ফ্যামিলি ফ্যাক্টরস, তার নিজস্ব বয়স, তার অ্যাক্টিভিটিস এর উপরে ভিত্তি করে ডায়েটটা করতে হয়। এই ক্ষেত্রে আসলে আমাদের এই যে এই ধরনের লাইভ গুলো হচ্ছে শুধু তাকে অ্যাওয়্যার করা, কিন্তু স্পেসিফিক ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট নিতে হলে তাকে স্পেসিফিক একজন এক্সপার্টের কাছে যেই করতে হবে। অনেক ধন্যবাদ। আমরা হার্টে ফিরে যাই আবার একটু। আমাদের একজন প্রশ্ন করেছেন যে আসলে হার্ট অ্যাটাকের উপসর্গ কি, বা কোন সিচুয়েশনে একজন মানুষ আসলে মনে করবে যে আমি এটাকে বাসায় ম্যানেজ করতে পারবো, আদারওয়াইজ আমাকে হসপিটালে যেতে হবে ইমার্জেন্সিতে, এই উপসর্গগুলো আসলে কখন আমরা জি বুঝতে জি পারবো? জি, অবশ্যই এটা খুব আমি বলবো যে খুব ভেরি একটা ক্রুশিয়াল একটা কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ একটি অংশ। কারণ আমরা দেখা যাচ্ছে যে অনেক পেশেন্টকে আমরা লুজ করি বা হারাই শুধুমাত্র এই বিষয়টিকে সঠিক জ্ঞান না থাকার কারণে। সবাই কি করে, প্রথমেই ব্যথা হলে, মানে আমরা হার্ট বুকে ব্যথা মানেই কিন্তু বলা আছে আনলেস অর আনটিল ইট ইজ রুলড আউট, যতক্ষণ পর্যন্ত না এটাকে আহ বের করা যাচ্ছে যে এটা হার্টের ব্যথা না, ততক্ষণ পর্যন্ত ধরে নিতে হবে এটা হার্টের ব্যথা। কাজেই আচ্ছা। আপনার বাসায় বেশিরভাগ সময় আমাদের দেখবেন যে আমাদের জনগণের চেয়ে ডাক্তারের সংখ্যা বেশি। কাজে আপনি একটা পরামর্শ চাইলে দেখবেন যে আপনাকে 2-4টা পরামর্শ সবাই দিয়েই দিবে এবং বলবে যে এটা গ্যাস্ট্রিকের ওষুধ খাও, একটু অ্যান্টাসিড খাও, একটু হাঁটাহাঁটি করো, দেখো ব্যথা কমে কিনা। তো এই যে আমরা একটু অনেক সময় একটু মিমিক একটা হয় যে মানে একই রকম ব্যথা যেটা গ্যাস্ট্রিকের কারণে বা আমরা পেপটিক আলসার ডিজিজ বলি বা অন্য কোনো কারণে এবং হার্টের ব্যথার কারণে, এটাকে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি।
কিন্তু এই হার্টের ব্যথা যদি প্রথম যে একটা টিপিক্যাল যে একটা উপসর্গগুলো থাকে, তার মধ্যে হচ্ছে এটা আমরা বলি সেন্ট্রাল চেস্ট পেন, একদম বুকের মাঝামাঝি। আমরা যেটা অনেক সময় বাম দিকে, অনেকে বলে যে বাম দিকের ব্যথা হলে হার্টের, ডান দিকে ব্যথা হলে কিন্তু হার্টের না। আসলে মোটেও তা না, ব্যাপারটা হচ্ছে সেন্ট্রাল চেস্ট পেন, এবং সেটা অনেক সময় রেডিয়েট মানে ছড়িয়ে যায় হচ্ছে বাম দিকে যায়, অনেক সময় লোয়ার জতে যায়। আর যে ব্যথাটা যেটা, সেটা হচ্ছে একটা সাফোকেটিং, মনে হবে যে বুকের উপরে কেউ বোধহয় কিছু একটা চেপে ধরে আছে, বা অস্বস্তি। অনেক সময় ডায়াবেটিক পেশেন্ট যারা থাকে তারা কিন্তু ব্যথাটা বুঝতে পারে না, তখন তারা বলে যে আমার একটা ডিসকমফোর্ট লাগছে, মানে একটা অস্বস্তি লাগছে কাজে। এবং অনেক সময় কিন্তু শুধুমাত্র শ্বাসকষ্ট হতে পারে, যে মনে হচ্ছে যে নর্মাল যে শ্বাসটা আমরা নেই স্বাভাবিকভাবে, সেটা অনেক সময় আমরা নিতে পারি না। কাজেই টিপিক্যালি কারো যদি চেস্ট পেন হয়, আমরা যদি তার যদি কোনো ধরনের কোমরবিডিটি থাকে, যেরকম সে ডায়াবেটিক থাকে, হাইপারটেনসিভ থাকে, মানে প্রেশার থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে, যদি বাবা অল্প বয়সে হার্ট অ্যাটাকে মারা গেছে, মা অল্প বয়সে হার্ট অ্যাটাকে মারা গেছে, বা হার্টের সমস্যা আছে, রিং পরানো আছে, এই ধরনের ক্ষেত্রে সন্তান বা ভাই বোনদের যদি থাকে, আমরা বলছি যে একদম ক্লোজ যেটা ফ্যামিলি সিবলিংস যাদের থাকে, তাদের যদি থাকে, তাহলে কিন্তু এটাকে ইগনোর করার কোনো উপায় নেই। তখনই আপনাকে আসলে ইমিডিয়েটলি হসপিটালে যেতে হবে। এবং অনেক সময় আমরা বাসায় বলি যে অনেক ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে আমরা অ্যাসপিরিন বা 300 মিলিগ্রাম অ্যাসপিরিন আমরা অনেক সময় চিবিয়ে অনেক সময় খেতে বলি যদি টিপিক্যাল পেইন হয় বা পরামর্শ নিয়ে। বাট আপনার নিয়ারেস্ট যে হসপিটাল আছে সেটার নাম্বারটা আপনি ফোন করে তৎক্ষণাৎ চলে যাবেন, অথবা ইমার্জেন্সিতে কল করবেন, যাতে তারা একটা ইমিডিয়েট, সবচেয়ে বোঝার উপায় হচ্ছে একটা ইসিজি, ভেরি ভেরি সিম্পল থিং, একটা ইসিজি। এটাই কিন্তু অনেকখানি 70% ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে হার্টের যে চেঞ্জটা অনেক সময় ইমিডিয়েটলি চলে আসে। আর এতে যদি নাও পাই, তাহলে একটা ছোট একটা ব্লাড টেস্ট আমরা করি, যেটা ট্রপোনিন আই বলি আর কি। এটার রেজাল্ট আসতে অনেক সময় খুব বেশি সময় লাগে না। ততটুকু সময় যদি উনি হাসপাতালে থাকেন 1-2 ঘন্টা, সেটাতেও কিন্তু আমরা বুঝে ফেললি যে তার হার্টের কোনো এনজাইম লিক হচ্ছে কিনা বা হার্ট অ্যাটাক হচ্ছে কিনা। কাজেই যেসব এল্ডার পেশেন্ট আছে এবং যাদের কোমরবিডিটি আছে, তাদেরকে আমরা কোনোভাবেই রিস্কের মধ্যে ফেলবো না। যদি চেস্ট পেন হয়, সাফোকেটিং, মানে আমি বলছি একদম বুকটা চেপে আসছে, শ্বাসকষ্ট হচ্ছে, ঘামছে, এক ধরনের আমরা চিকন ঘাম বলি, যে পার্সপিরেশন, যে একদম কপালে ফোটা ফোটা ঘাম হচ্ছে, এই ধরনের ক্ষেত্রে পেশেন্টকে একদম খোলামেলা জায়গায় বসিয়ে দিতে হবে। তাকে মুভ করানো উচিত হবে না, হাঁটাহাঁটি করানো ঠিক হবে না। প্রয়োজন হলে ডাক্তারের সাথে কথা বলে তাকে অ্যাসপিরিন দিয়ে হসপিটালে নিয়ে যেতে হবে। গ্যাস্ট্রিকের ওষুধ আপনি খাওয়াতে পারেন, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আপনাকে হাসপাতালে নিয়ে এটা রুল আউট করতে হবে যে এটা হার্টের সমস্যা না। কাজে এই ক্ষেত্রে কোনো রিস্ক নেওয়া আমরা একদমই সমীচীন মনে করি না। অনেক ধন্যবাদ, এবং খুবই প্রয়োজনীয় একটা বাক্য বললেন। আমার কাছে যেটা মনে হয় যে 2বার রিকল করলেন আপনি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি নিজেও অনেক ভালোভাবে জানলাম আপনার কাছ থেকে যে চেস্ট পেইন হলে অ্যাটলিস্ট আমাদের ধরে নিতে হবে যে এটা হার্টের সমস্যা ঘটিতই, যতক্ষণ না পর্যন্ত আমরা আইডেন্টিফাই করতে পারবো এটা হার্টের সমস্যা না। ভেরি নাইস, থ্যাংক ইউ। আমরা এইবার যেটা জানতে চাই সেটা হচ্ছে যে বাচ্চাদের খাবারের ক্ষেত্রে একজন প্রশ্ন করেছেন এখানে যে তার বাচ্চা আসলে খুব চিনিযুক্ত খাবার পছন্দ করে। তো আসলে এই চিনিযুক্ত খাবার তো আসলে বাচ্চাদের, যে কোনো বাচ্চারই খুবই পছন্দের খাবার। আবার বাবা মায়েরা তাদেরকে খুব বেশি একটা চিনিযুক্ত খাবার থেকে দূরে সরাতেও পারেন না, কারণ মনে করেন যে এখন খেলে সমস্যা নেই, বড় হলে তো আর খাওয়ার, বা নিজে যখন বুঝতে পারবে তখন আর হয়তো খেতে চাইবে না, বা 30-র পরে গিয়ে চিনিযুক্ত খাবার বন্ধ করলেই হবে, এরকম একটা মিসকনসেপশন আছে। তো আসলে আমাদের নিউট্রিশন কি বলে যে চিনিযুক্ত খাবারের ক্ষেত্রে মাত্রা কেমন বা ক্ষতি কতটুকু, আর আসলে কোন বয়স থেকে সেটাকে লিমিট করা উচিত? ভেরি গুড। আসলে জন্মের পর থেকে কখনোই চিনির কোনো প্রয়োজন সরাসরি আমাদের শরীরে নেই। কারণ চিনি ভেঙে যে লাস্ট প্রোডাক্ট গ্লুকোজ, সেটা আমাদের স্বাভাবিক অনেক খাবারে রয়েছে। ইনফ্যাক্ট আমরা যে খাবারই খাই না কেন, সেটা সর্বশেষ মানে প্রোডাকশন হবে কিন্তু এই গ্লুকোজ। সো চিনিটা আমরা আসলে ছোটবেলা থেকেই মানা করি, কারণ দেখবেন অনেককে আমি দেখেছি খিচুড়ির মধ্যেও চিনি দেয় বাচ্চাকে খাওয়ানোর জন্য, যে কোনো রকম যদি বাচ্চা খায়। অবজেক্টিভটা যদি হয় বাচ্চাকে পেট ভরে খাওয়াতে হবে, তাহলে এই বিষয়টা ঘটে। অবজেক্টিভটা যদি একটু চেঞ্জ করে যে আমার বাচ্চাকে পুষ্টি দিতে হবে, তাহলেই কিন্তু এই কারেকশন গুলো হয়ে যায়। অর্থাৎ মাকে খাবারের মধ্যে চিনি অ্যাড করলেই বাচ্চারা তখন শিখে। যেমন আমাদের সবচেয়ে কমন জিনিস হচ্ছে দুধে চিনি খাওয়া, ছোটবেলায় যেটা খাওয়ানো হয়। এটাতে দাঁতের প্রবলেম হয়, বড় হওয়ার পর বড় সুন্দর সুন্দর দাঁত দেখলে মনে হয় ইস, আমার যদি দাঁতগুলো এমন হতো। কিন্তু আসলে বাবা মা যদি যত্ন নিত, দাঁত কিন্তু আসলেই সেরকম হয়। দ্বিতীয়ত হচ্ছে যে চিনি খেতে খেতে ছোটবেলা থেকে দেখেন, যখন বাচ্চারা বেশি চিনি খায়, আপনি দেখবেন কিছু বাচ্চা আসে প্রচুর হাইপার। হাইপার হওয়ার ফলে তাদের অ্যাটেনশন কম হয়, তাদের সোশ্যাল বিহেভিয়ারে আজকাল প্রবলেম হয়। দেখা যাচ্ছে অতিরিক্ত হাইপার হওয়ার ফলে বাচ্চারা যে খাবারটি খায় তার চেয়ে বেশি বার্ন করে ফেলে। তখন অনেক বাচ্চারা লিন অ্যান্ড থিন হয়।
তো বাবা মা তখন আরো বেশি চিনি খাওয়ায় যে আমার বাচ্চা শুকায় যাচ্ছে, আমি আরো বেশি চিনি খাওয়াই, অথচ চিনির কারণে হাইপার হয়েই কিন্তু বাচ্চাটা বার্ন করে করে আরো বেশি শুকিয়ে যাচ্ছে। প্রত্যেকটা বয়সে ক্যালোরি ইনটেক এন্ড আউটপুটের একটা ব্যালেন্স আছে। তো সবাই তো আর সবসময় ডায়েটিশিয়ানের কাছে গিয়ে এভাবে মেনটেন করতে পারে না। সো এটা একটা কমন কনসেপ্ট, এবং WHO গাইডলাইন বলেন, বাচ্চাদের ফুডের গাইডলাইন, CDC বলেন, সব জায়গায় বলা আছে যে নো সুগার, অর্থাৎ সাদা চিনি দিয়ে কিছু না। বাচ্চাদের খাবারে মিষ্টি আনতে রক সুগার, যেটা সারা ওয়ার্ল্ডে এখন খুব ফেমাস, একটুখানি মিষ্টি, তাল মিষ্টি বাংলাদেশি, ওটা দিতে বলা হয়, একটু মধু দিতে বলা হয়। দেখেন শুধু সাদা চিনি যখন দিচ্ছেন, বাচ্চা কিন্তু কোনো রকম আয়রন পাচ্ছে না, পটাশিয়াম পাচ্ছে না, একটু মধু অ্যাড করার ফলে পাচ্ছে। আর সবচেয়ে বড় বড় ব্যাপার হচ্ছে জুসের মধ্যে চিনি, দুধের মধ্যে চিনি, এগুলো আসলে খাবারের মানটাকে অনেক, নিউট্রিশনটাকে অনেক নষ্ট করে দেয়। তো আমি বলবো এখন থেকে কোনো চিনি না, এবং কোনো খাবার বাচ্চাদের জন্য কিনলে বিদেশে যেমন বলা থাকে যে প্যাকেটের পেছনে দেখে নিতে হয় চিনির পরিমাণটা যদি লেস দেন 2 গ্রাম হয়, তার মানে এই খাবারটি ইজ ওকে ফর এভরিওয়ান। সো এই বিষয়টা সবাইকে, নিউট্রিশন ফ্যাক্ট রিডিং, এটা অনেককে জানতে হয়। কিন্তু আমাদের বাংলাদেশে কোনো খাবারে আসলে এই পরিমাণটি লেখা থাকে না খুব একটা। সো আমরা চেষ্টা করি, আমরা বোঝানোর চেষ্টা করি বাচ্চাদেরকে যতটা সম্ভব মিষ্টি খাবার থেকে এড়িয়ে চলা, কারণ বাচ্চারা একটু হলেও চকলেট খাবে, বাচ্চারা একটু হলেও আইসক্রিম খাবে। সো ওই ওই অপশনটার জন্য রেখে দিলে আর তখন আর চিনিটা ডাবল হয় না। ঘরে বানিয়ে যদি কেউ ডেজার্ট দিতে পারে সেটা ওকে, কারণ ডেজার্ট আপনি চিনি ছাড়া করবেন এটা বললে অবাস্তব। কিন্তু এটা সুবিধা হচ্ছে যখন একটা ফিরনি করে বাচ্চাকে দিচ্ছেন, তখন তাতে দুধও থাকছে, চালও থাকছে, কিছুটা চিনি স্বাদ বাড়াচ্ছে, আর কিছু নয়। সো এভাবে যদি ছোটবেলা থেকে অভ্যাস করানো যায় বাচ্চাদেরকে, স্পেশালি আমি বলবো যারা আমাদেরকে দেখছেন, যে দুধে কোনোভাবে বাচ্চাদেরকে চিনি দিলে দুধ কিন্তু তার সম্পূর্ণ গুণ হারায়। সো অভ্যাস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো মা বাবার উপরে আসলে এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি তারা তার বাচ্চাকে কি ইন্ট্রোডিউস করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। বাচ্চাদের খাবারের ক্ষেত্রে নয়, প্রতিটি মানুষের খাবারই আসলে আমরা যেটা জানলাম যে চিনি সরাসরি আমাদের কারোর জন্যই প্রয়োজনীয় কোনো খাবার নয়, কারণ আলটিমেটলি চিনি ভেঙে গিয়ে যে গ্লুকোজ হয় সেটা আমরা যে কোনো কার্বোহাইড্রেট থেকেই পাই, সিম্পল কমপ্লেক্স যে কোনো কার্বোহাইড্রেট থেকেই পাই। থ্যাংক ইউ। আমরা যেহেতু শিশুদের কথা বলছিলাম স্যার, আমরা সচরাচর যে জিনিসটা আপনারা ফেস করে থাকেন সেটা খুবই প্যাথেটিক, বাচ্চাদের হার্টের সমস্যা নিয়ে আপনাদের কাছে অনেকেই আসেন। সো এই বাচ্চাদের হার্টের প্রবলেমটা বাচ্চাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেটা আপনি ফিজিক্যাল গ্রোথ ডেভেলপমেন্ট বলেন, মেন্টাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বলেন, বাচ্চারা যারা হার্টের প্রবলেম নিয়ে জন্মগ্রহণ করেন অথবা পরবর্তীতে কোনো না কোনো রিজনে তাদের হার্টের প্রবলেম আপনারা দেখেন, তাদের ক্ষেত্রে আসলে এই বিষয়টা তারা মানে কি কি প্রবলেম ফেস করে তাদের নর্মাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে? খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে সত্যিকার অর্থে যে যেসব বাচ্চাদের হার্টের সমস্যা, কিন্তু তাদের হার্টের অ্যাটাক কিন্তু হয় না খুব একটা, মানে এটা খুব ইউজুয়াল না। বাচ্চাদের যেটা হয়, যেটা হচ্ছে কনজেনিটাল, যে হার্টের যে সমস্যাগুলো থাকে, বিশেষ করে আমরা বলি এএসডি এবং ভিএসডি, মানে হার্টের যে আমাদের একটা সেপারেশন বা একটা পর্দা থাকে, পার্টিশন থাকে, সেখানে যে ছিদ্রগুলো থাকে, কিছু কিছু ক্ষেত্রে যে ছিদ্রগুলো বন্ধ হওয়ার কথা ছিল জন্মের পর পর, সেগুলো কিন্তু প্রপারলি বন্ধ হয় না। যেমন প্যাটেন্ট ডাক্টার সার্টিসিস থাকে, ফোরামেন ওভালি, পারসিস্টেন্ট ফোরামেন ওভালি, কিছু কিছু রোগ আছে যেগুলো মোস্টলি কনজেনিটাল। এবং আমাদের এই গর্ভধারণের সময়ে কিছু দেখা যাচ্ছে যে কিছু ওষুধের ব্যবহার এবং কোনো কিছু কনজেনিটালি কিন্তু এই জিনিসগুলো বাচ্চাদের কাছে চলে আসে। তো এই ধরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চাগুলো যে ফেইলিউর টু থ্রাইভ, তারা বড় হওয়ার জন্য যে ইফোর্টটা দিতে হয় সেটা কিন্তু নিতে পারে না। তারা কন্টিনিউয়াস একটা ইনফেকশন একটা স্টেটে থাকে, সেই বাচ্চাগুলো ঠান্ডা বেশি লাগে। তারা যখন খেলতে যায় তখন আমরা দেখি যে তাদের একটা সমস্যা হচ্ছে, যে বাচ্চাটা দৌড়াদৌড়ি করে খেলতে যেত স্কুলে, হঠাৎ কিছু দূর যাওয়ার পরই সে দেখা যাচ্ছে যে আর খুব বেশিক্ষণ খেলতে পারে না। এবং বাবা মারা যখন ধরতে পারে তখন কিন্তু আসলে অনেক ক্ষেত্রে এটা কিছুটা দেরি হয়ে যায়। দেখা যাচ্ছে যে সে বাচ্চাটা নীল হয়ে যাচ্ছে, বিশেষ করে অনেক বাচ্চা, যে ছোট বাচ্চা যারা কানতে গেলে দেখা যাচ্ছে নীল হয়ে যাচ্ছে, সায়ানোসিস আমরা যেটা বলি, সায়ানোসিস। তো এই ধরনের ক্ষেত্রে যে স্ক্রিনিং গুলো, অনেক ক্ষেত্রে আমরা ফিটাল স্ক্রিনিংও করি, যখন মায়ের পেটে থাকে তখনও কিন্তু ফিটাল ইকো করে কিন্তু সেই জিনিসগুলো ধরা যায়, এবং পরবর্তী ক্ষেত্রে যত আর্লি জিনিসটাকে ডিটেক্ট করা যাবে তত তাড়াতাড়ি সেগুলোকে রিপেয়ার করা যাবে। এখন কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিভাইস এসেছে, যেগুলো তার জন্য সবসময় যে ওপেন হার্ট সার্জারি করতে হবে তা কিন্তু নয়। অনেক সময় দেখা যাচ্ছে যে জাস্ট আমরা ডিভাইস ক্লোজার দিয়ে কিন্তু এই সমস্যাগুলো সমাধান করতে পারি। কাজে উচিত হচ্ছে বাংলাদেশেও কিন্তু এই ব্যাপারটি অনেকখানি এগিয়েছে আমি বলবো,
কাজেই আপনার শিশু যদি কোনো রকম ভাবে দেখছেন যে তার গ্রোথ প্রপারলি হচ্ছে না, এবং তার পারসিস্টেন্ট একটা ইনফেকশন রয়ে গেছে, ঠান্ডা কাশি জ্বর সারছে না, এই ধরনের ক্ষেত্রে কিন্তু একটা সিম্পল ইকো, আমরা যেটা হার্টের সারফেস মানে বুকের উপর যেটা ইকো করি, একটা ইকো করলেই কিন্তু একদম নন ইনভেসিভ একটা মেথড, কোনো বাচ্চাকে ব্যথা দেয় না, কোনো কিছু করে না, এটা দিয়ে কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি যে তার কোনো কনজেনিটাল হার্টের প্রবলেম আছে কিনা। তো আচ্ছা, এই তার মানে বিষয়টা সেটা আমার থাকা মনে হয় অবস্থায় যে কোনো এটা এই প্রবলেমে আসলে বিশেষজ্ঞের সাথে সরাসরি জি সবসময় সরাসরি যোগাযোগ আমার রেখে মনে এটা হয় সমাধান করা যোগাযোগ উচিত। থ্যাংক ইউ। অবশ্যই উচিত। আমরা এখানে যে প্রশ্নগুলো পাচ্ছিলাম, ইনফ্যাক্ট আমাদের এই পেজেও যে প্রশ্নগুলো আসছিল তার মধ্যে ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে কোনো নিউট্রিশনিস্ট এবং ডায়েটিশিয়ানকে পেলে যে প্রশ্নটা তারা করে সেটা হচ্ছে, আমার ওজন এত বেশি, আমি এটা কিভাবে কমাবো। আমরা এটার জন্য 1 মিনিট বরাদ্দ রাখছি। আমাদের নিউট্রিশনিস্ট যদি বলে দিতেন যে ওজন বেশি হলে কিভাবে কমাতে হয়, একটু সবাইকে বলে দিলে তারা হয়তো বুঝতে পারবে। ওজন বেশি হলে আসলে একটা প্ল্যান করতে হয়, যে কোনো জিনিস সাকসেসফুলি করতে হলে এভরিওয়ান শুড হ্যাভ টু হ্যাভ এ প্ল্যান। সো প্ল্যানটা হচ্ছে যে হ্যাঁ আমি 5 কেজি বা আমি 10 কেজি কমাবো। ফার্স্ট হচ্ছে টার্গেট সেট করা, দেন হচ্ছে খাবারগুলোকে তার নিজস্ব লাইফ স্টাইলটাকে চেঞ্জ করা। যেমন সাধারণত মানুষ কিন্তু বেশি খাবারের থেকে যত না মোটা হয়, অনিয়মিতভাবে খাওয়ার থেকে তার চেয়ে মোটা হয়। হয়তো দেখা যায় সকালে ব্রেকফাস্ট করছে না, ডিনার দেরিতে করছে। সো এই জায়গাগুলোকে যদি একটু শিডিউল করা যেতে পারে, যে আর্লি ব্রেকফাস্ট অ্যান্ড গুড গুড ব্রেকফাস্ট, দুপুরে খাবারটা মিডিয়াম এবং রাতে একটু অল্প খেলে, এটা একটা সবচেয়ে সহজ টিপস হচ্ছে রাতে যদি কেউ 8টা সাড়ে 8টার মধ্যে খুব অল্প পরিমাণে খাবার, প্রয়োজনে কার্বোহাইড্রেটটা যদি কেউ চায় রাতের বেলা একেবারে হয়তো একেবারে মিনিমাম অথবা না খেয়েও সে কিন্তু খুব ভালোভাবে ওজন কমাতে পারে। একটু ধৈর্য লাগবে, এটা সবচেয়ে সহজ টিপস। অর্থাৎ সকালবেলা ভালো খেয়ে ডিনারটা যদি কেউ আর্লি খুব অল্প খেতে পারে, এটা করলে ডায়েটিশিয়ানের কাছেও যেতে হয় না। তবে কি এটা একটু আস্তে আস্তে ওয়েটটা কমবে, একটু ধৈর্য থাকতে হবে। আর সেই সাথে 45 মিনিট ব্রিস্ক ওয়াক আমরা যেটাকে বলি, অর্থাৎ মানে একদম 1 মিনিটের মধ্যে 100 মানে অনেক বেশি স্টেপ, 60 বেশি স্টেপ দিতে পারলে, ব্রিস্ক ওয়াক দিতে পারলে তখন তার ওজন খুব ভালো কমে। আর একটু 2-3টা জিনিস ছেড়ে দিলে ওয়েট কমানো খুব সহজ। কেউ স্মোক করলে সেটা, কেউ কোল্ড ড্রিঙ্কস এর অভ্যাস বা মিষ্টির অভ্যাস থাকলে সেটা, আর চিনি আর দুধ চা, এই কয়েকটা ছোট ছোট জিনিস যেগুলো খুব কমন আমাদের, এগুলো বন্ধ করে দিলে আলহামদুলিল্লাহ ওয়েটটা কমে। তবে এই ক্ষেত্রে আসলে ধৈর্যের প্রয়োজন। মানে এটা সাডেন কিন্তু ম্যাজিক হবে না যে আমি কাজগুলো করব আর 3 দিনের মধ্যে আমি দেখবো আমার ওয়েট কমে গেছে। ধন্যবাদ। আমরা অনেকের প্রশ্নের উত্তর এটাই ছিল যে আমার এত ওজন, আমি কিভাবে কমাতে পারি। তো তারা আশা করি উত্তরটা পেয়েছেন। একজন আমরা এরপরে যখন আবার লাস্ট প্রশ্নটা শুনবো, একজন একটা প্রশ্ন করেছেন, উত্তরটা দেওয়ার একটু বলবেন। অঞ্জনা সাহা উনি লিখেছেন যে ওনার মেয়ের বয়স হচ্ছে 17, 4 ফিট 9 ইঞ্চ, এবং ওনার আসলে মেয়ের ওয়েট কত হওয়া উচিত এটা যদি একটু বলতেন। আচ্ছা, চার এই ফিট মোমেন্টে নয় আমার ইঞ্চ কাছে আচ্ছা, ক্যালকুলেটর আমি নেই। আমি 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 সহজ আমি ক্যালকুলেটর আমি করে দিচ্ছি, ক্যালকুলেটর আমি বের করে দিব এটা 1। সেন্টিমিটারে নিয়ে আর আসলেই বলতে পারবো। আচ্ছা, আমি সেকেন্ড জনেরটা করে দিচ্ছি। আর বাকিরা যেটা বলেছেন একটাই, যে আসলে আমার এত ওজন এগুলো আমি কিভাবে কমাবো। তো ওজন কমানোর সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে, এবং আমি গতকালকে একটা কথা বলছিলাম যে চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে ভালো কথা হচ্ছে চিকিৎসকের পরামর্শ নিন। তো যে ওজন কমানোর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যাদের ওজন ওই যে যেটা বললেন যে 10 কেজি, সাধারণদের মধ্যে 10 কেজি বেশি, তারা নিজেরাই কমিয়ে ফেলতে পারেন। কিন্তু তার চেয়ে বেশি হলে ভালো পদ্ধতি হচ্ছে ডায়েটিশিয়ানের কাছে গিয়ে কমানো, তাহলে আপনার অন্য কোনো সাইড ইফেক্টস গুলো দেখা যাবে না। তবে নিজেরা চাইলে কমাতে পারেন, সেক্ষেত্রে যদি সঠিক পদ্ধতি জানা থাকে সেটা খুব ভালো। ধন্যবাদ। এবং আপনার কাছে সর্বশেষ প্রশ্ন আসবো, লাস্ট যেটা বলছিলাম ওজন নিয়ে যে কথাটা বলছিলাম, আচ্ছা এই ওজন বেশি থাকা মানুষগুলোর হৃদরোগের ঝুঁকি আসলে কতটুকু? ওজন বেশি থাকা বা অবিজ আমরা যদি বলি, যে কয়েকটা ভাগে বা যে মরবিড অবিসিটি যদি থাকে, আসলে কিন্তু তাদের হৃদরোগের ঝুঁকি অনেক বেশি। কারণ হচ্ছে যখন সে তার প্রয়োজনের অতিরিক্ত ওজন বহন করে, সেটি হার্টকে অনেক বেশি তার জন্য কাজ করতে হয়। এবং সেই অবিস পেশেন্ট গুলো সাধারণত দেখা যাচ্ছে তাদের ডিসলিপিডেমিয়া থাকে, তাদের যে রক্তের যে কোলেস্টেরলের যে মাত্রা সেটা কিন্তু স্বাভাবিক থাকে না। কাজেই তার নর্মাল যে অ্যাক্টিভিটি সেটা ব্যাহত হয়, এবং হার্টকে যখন অতিরিক্ত পরিমাণ কাজ করতে হয় তখন কিন্তু
তার হৃদরোগের ঝুঁকির মাত্রা এমনিতেই, ওবিসিটি ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর, যেটা আমরা বলছি যে তাদের কিন্তু হৃদরোগের ঝুঁকির মাত্রা অনেকাংশে বেড়ে যায়। শুধুমাত্র হৃদরোগ নয়, সেক্ষেত্রে অন্যান্য যে রোগগুলো, যে মাসকুলোস্কেলেটাল সিস্টেম বা আমাদের শরীরের উপর যখন অতিরিক্ত চাপ পড়ে তখন সেগুলোকে, আমাদের জয়েন্ট গুলোকেও সেটা প্রেসারাইজ করে, সেক্ষেত্রে তার চলতে ফিরতে আরো অসুবিধা হয় ভবিষ্যতে। এবং আসলে স্বাভাবিকভাবে অবিসিটি পেশেন্ট কিন্তু একটা স্বাভাবিক জীবনযাপন থেকে অনেকাংশে দূরে সরে যায়, যে কোনো সামাজিক ভাবেও কিন্তু সে অনেকখানি পিছিয়ে পড়ে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে, কোনো জায়গায় অংশগ্রহণের ক্ষেত্রে, এবং সেই প্রত্যেকটা অংশই তাকে কিন্তু আস্তে আস্তে মানে রোগের ঝুঁকির দিকে নিয়ে যায়। মানে এক কথায় বলতে গেলে অবশ্যই সেটি মানে শুধু হার্টের সমস্যা না, শারীরিক অনেক আরো অন্যান্য প্রবলেমের জন্য সিস্টেম ওজন গুলো। বেড়ে যাওয়া দায়ী। আচ্ছা, তার উত্তরটা হচ্ছে অঞ্জনা সাহা, 45 থেকে 50-র মধ্যে থাকা উচিত আসলে ওয়েট। আচ্ছা আচ্ছা, বাকি যেই প্রশ্নটা আমরা যেগুলো পেয়েছি, আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, আমার মেয়ের বয়স 3.5, 3.5 বছর, রাতে ঘুমানোর আগে দুধের সাথে চকলেট খায়, এটা কি ক্ষতিকর? আসলে অবশ্যই এটা শিখালো কে? এটা তো মাই শিখিয়েছে। আমি শিওর যে দুধ যখন সে খাইতো না তখন তাকে দুধের ফ্লেভার, দেখেন দুধ এত বেশি ন্যাচারাল, দুধের আসলে ফ্লেভারটা খুব একটা সুন্দর না, এটা আমরাও জানি। আমি একটা সলিউশন তাকে দিয়ে দিচ্ছি, দুধের সাথে আসলে যদি সে চকলেট ইন্ট্রোডিউস করায় তাহলে দুধের আয়রন অ্যাবজর্পশন হতে বাধা পাবে, এবং এটাতে বাচ্চা ঘুমের আগে খাওয়াতে তার দাঁতের প্রবলেম হবে, তার কৃমির সমস্যা হতে পারে, এবং অ্যাসিডিটি প্রবলেমও কিন্তু বাচ্চাদের আজকাল আমরা দেখি। সো বেস্ট হবে দুধের ফ্লেভারের জন্য, যেহেতু তিনি এই কাজটি করেন, সো একটুখানি রোজ ওয়াটার, যেটা গোলাপ জল আমরা বলি, অথবা একটু এলাচ দারচিনি দিয়ে দুধটাকে যখন সে পাস্তুরাইজ করে, অর্থাৎ আমি জানি না সে অবশ্য তাকে কি দুধ খাওয়ায়, তো অবশ্যই উচিত নয় চকলেটটা দিয়ে তাকে দুধ খাওয়ানো, অন্য ওকে, ওয়েতে ফাইন খাওয়ানো যেতে পারে, ফাইন। দুধের দই আমরা, বা দুধ দিয়ে কিছু করে খাওয়াতে পারে। ওকে, আরেকজন লিখেছেন 15 মান্থের বেবি কে কিভাবে ঘি দিলে গ্যাস হবে না। 15 মান্থের বাচ্চা, তাকে ঘি কিভাবে খাওয়ালে গ্যাস হবে না? আসলে 2 বছরের পর সবচেয়ে বেস্ট হচ্ছে ঘি, বাটার, এই ধরনের স্যাচুরেটেড, যেগুলো একটু কনসেন্ট্রেট ফ্যাট, এগুলোকে ইন্ট্রোডিউস করা। কারণ দেখেন 2 বছর পর্যন্ত কোনোভাবে মায়ের বুকের দুধ ছাড়া কিন্তু আমরা রেকমেন্ড করি না। সো 2 বছরের বয়সের মায়ের বুকের দুধ মানে বা ঘি কিন্তু হয় গরুর দুধ থেকে। সো আমরা যদি এটা বলি যে 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ, তাহলে ডেফিনেটলি গরুর দুধের কোনো খাবারও, আমার আমার এটা আমার নিজস্ব ওপিনিয়ন, না, দুই অর্থাৎ তারা বছরের আগে বলছে ইন্ট্রোডিউস যতটুকু করা যাবে না। যতটুকু নিউট্রিশন মিল্ক থেকে আসা উচিত সেটা মায়ের বুকের দুধ মায়ের থেকেই সে বুকের পাচ্ছে। দুধ সো থেকেই মিল্ক সে বেস পাবে, কোনো হ্যাঁ। কিছু বাইরে থেকে দেওয়ার কোনো মানে নেই, এবং যেহেতু দিচ্ছেন সেজন্য আসলে তার গ্যাস হচ্ছে, এটার কোনো পদ্ধতি নেই আলাদা করে। সর্বশেষ প্রশ্ন স্যার আপনার কাছে, সেটা হচ্ছে তাহলে শিওর। আমরা যদি সামারি করি যে আমরা আমাদের হার্টকে ভালো রাখতে চাই, আমরা ওভারঅল দুইটা ক্লাসিফিকেশনের কথা যদি বলি, একটা হচ্ছে যাদের ফ্যামিলি হিস্ট্রিতে রয়েছে হার্টের ডিজিজ, আরেকটা হচ্ছে যাদের নেই। তো যাদের ফ্যামিলি হিস্ট্রিতে রয়েছে তাদের তো ডেফিনেটলি খুব বেশি কনসাস থাকা উচিত অন্য গ্রুপটার চেয়ে। তো আপনি যদি দুইটা গ্রুপকেই আলাদা করে একটু বলে দেন যে আসলে আমরা হার্টকে ভালো রাখার জন্য কয়েক এই এই বিষয়গুলোকে শুধু মাথায় রাখবো, আমরা সামারি করে যদি করি আমাদের সম্পূর্ণ আলোচনাটা। আমরা সহজ যদি আমি একটু সামারাইজ করি, যদি আসলে এটা যদি হার্টের হিস্ট্রি, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদেরকে একটু বেশি সতর্ক থাকতে হবে, কিন্তু এর মানে কিন্তু এই নয় যে আমার ফ্যামিলিতে হার্টের হিস্ট্রি নেই আমার আর কোনোদিন হবে না, এটি কিন্তু একদমই ভ্রান্ত ভুল ধারণা। কাজে হার্টকে সুস্থ রাখা খুব সহজ, হার্ট কিন্তু অত কিছু চায় না, আপনার জন্য অনেক কিছু করে কিন্তু বিনিময়ে কিন্তু সে খুব কম কিছুই চায়। যে একদম লিফি ভেজিটেবলস, মানে ভেজিটেবল এর উপরে একটু যদি গুরুত্ব দেন, আপনি যদি আপনার রেড মিট এটাকে যদি পরিমিত পরিমাণ আপনি যদি গ্রহণ করেন, আমি বলছি না যে এটাকে টোটাল বাদ দিতে হবে, পরিমিত পরিমাণ যদি গ্রহণ করেন এবং একটা পর্যায়ে আসলেই অ্যাভয়েড করা উচিত আফটার 40। এবং 3 নম্বর হচ্ছে রেগুলার এক্সারসাইজ বা ওয়াক, সবচেয়ে ভালো বলেছে তামান্না যে 45 মিনিটস আপনার ব্রিস্ক ওয়ার্ক, যাতে আমি হাঁটলে এরকম না যে রেস্ট নিয়ে হাঁটবো, মানে হাঁটবো যাতে আমার ঘাম হয় শরীরে, এমন ভাবে যে হাঁটবো ডেইলি। যদি কেউ 40 মিনিট থেকে 45 মিনিট হাঁটে, অ্যাটলিস্ট সপ্তাহে 5 দিন, 2 দিন না ছুটি দিলাম, তো এই এটা। আর হচ্ছে সেডেন্টারি ওয়ার্কার যারা আছে, মানে একদম বসে বসে সারাক্ষণ যারা কাজ করে, তাদেরকে আমি বলবো যে একদম বসে না থেকে কিছুক্ষণ পর আপনি একটু হাঁটাহাঁটি করে আবার আবার বসতে পারেন। যে এই যে কয়েকটা জিনিস। আর 2 নম্বর হচ্ছে স্মোকিং, এটাকে কুইট করতে হবে, অ্যাভয়েড করতে হবে, জাঙ্ক ফুড গুলোকে আসলে বাদ দিতে হবে, এবং হচ্ছে একটা স্ট্রেস ফ্রি তো আমরা মুক্ত লাইফ পাবো না, কিন্তু যতখানি সম্ভব যে আমাদের স্ট্রেসটাকে নিয়ন্ত্রণ করা,
নিয়ন্ত্রিত একটা লাইফ লিড করা, এবং সবচেয়ে নিয়ম এবং নীতির মধ্যে যদি আপনি চলতে পারেন, যেমন অতিরিক্ত রাত আপনি অনেকেই আমরা জাগি বা আমরা জাগতে হয়তো বা ভাবে যে এটা কিছু হচ্ছে না, কিন্তু এটা কিন্তু আসলে কিন্তু এক অর্থে কিন্তু আপনার ক্ষতি করছে। কাজে এই কতগুলো লাইফস্টাইল মেনটেনেন্স, ফুড মেনটেনেন্স এবং ওয়ার্ক এক্সারসাইজ, এই তিনটাই আপনার হার্টকে সুস্থ রাখবে বলে আমি বিশ্বাস করি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একটা বাক্য আমি আজকে মাথায় নিয়েই নিলাম, সেটা হচ্ছে যদি বুকে ব্যথা হয় তাহলে ধরে নিতে হবে এটা হার্টের ব্যথা, সমস্যার ব্যথা, যতক্ষণ না পর্যন্ত আমরা ঠিক জানতে পারবো এটা হার্টের সমস্যা নয়। ব্যথা নয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সর্বশেষ প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যদি প্রোবায়োটিকের কথা বলি, ইয়োগার্টের কথা বলি, দইয়ের কথা বলি, আমাদের বডিতে আসলে প্রোবায়োটিকের ইম্পর্টেন্সটা আসলে কতটুকু অ্যাজ এ ফুড? প্রোবায়োটিক আমাদের আল্লাহ তাআলা শরীরে দিয়েই দিয়েছে। এটা আসলে প্রোবায়োটিকটা তখনই প্রয়োজন হয় যার কোনো কারণে, অন্য কোনো ডিজিজের কারণে বা কোনো মেডিসিনের কারণে মানুষের যখন খাওয়া দাওয়াটা অনেক কমে যায়, অনেক হজমের সমস্যা হয়, তখন প্রোবায়োটিক ক্যান প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল। দ্বিতীয়ত হচ্ছে যারা একটু খাদক অনেক বেশি খায়, আসলে শরীরে সেই প্রোবায়োটিক গুলো কুলিয়ে উঠতে পারে না তার সেই এক্সেস ফুডের জন্য, যার জন্য দেখবেন আগের ঐতিহ্য ছিল যে বেশি ভারী খাবার খেলে একটু দই খেতে বলা হতো, কারণ দিস ইজ এ ভেরি ন্যাচারাল প্রোবায়োটিক খাবারের ক্ষেত্রে। সো এটা কেন করা হয়, কারণ খাবারটিকে যাতে ডাইজেস্ট করতে পারি। সো প্রোবায়োটিকের রোল একটাই, খাবারকে সহজভাবে ডাইজেশন করা। হসপিটালে প্রোবায়োটিকের ইউজ আমরা অনেক বেশি করি ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে। যখন ক্রিটিক্যাল একটা পেশেন্ট দীর্ঘ সময় এনজি টিউবে থাকে বা এন্টারাল নিউট্রিশনে থাকে, অর্থাৎ নাকে নল দিয়ে তাকে খাওয়ানো হচ্ছে, আস্তে আস্তে তার গাট ফাংশনটা একটু ইমপ্রুভ করার জন্য যখন মুখে খাবার সাইমেন্টেনিয়াসলি শুরু করা হয় এনজির পাশাপাশি, তখন কিন্তু প্রোবায়োটিকের একটা রুল থাকে, অর্থাৎ যাতে তার তাড়াতাড়ি খাবারটি সে স্বাভাবিকভাবে খাওয়ার মতো আবার অবস্থা তৈরি হয়। প্রোবায়োটিকের অনেক থেরাপিউটিক ইউজ আছে, এটা সত্যি, এটা ডক্টর রেকমেন্ডেশনে করাই ভালো। তবে যদি ন্যাচারাল, আমরা সাধারণ মানুষ কি করব প্রোবায়োটিকের ক্ষেত্রে, আমি বলবো দই খেলেই আমাদের সেই চাহিদাটা পূরণ হয়। এটার জন্য আলাদা করে কোনো মেডিসিন লাগে না। প্রতিদিন খাবারে যদি একটু দই রাখা যায়, বিশেষ করে দুপুরের খাবারে, তাহলে খাবারটিও হজম হয়, আর ডেজার্টের ক্রেভিংটা অনেকটা কমে, এবং আপনি দেখবেন যে আপনি ক্যালসিয়ামও পাচ্ছেন, কারণ প্রোবায়োটিক হচ্ছে দই থেকে পাই। সো এটা ওভারঅল আমাদের গুড হেলথে অনেক বেশি গুড রোল প্লে করে। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ। আমরা আশা করি আমাদের আজকের অনুষ্ঠানটি যারা দেখলেন, আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে অন্তত স্বাস্থ্য বিষয়ক এবং হৃদয়ের যত্ন বিষয়ক, খাদ্যের পুষ্টি বিষয়ক কিছু হলেও আজকের এই অনুষ্ঠান থেকে কিছুটা তথ্য সংগ্রহ করতে পারলেন। আশা করি সামনের কোনো অনুষ্ঠানে আমরা আবার কোনো বিশেষজ্ঞ নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ব্যস্ততার মধ্যে। ইনশাল্লাহ আমরা আবার কোনো একটা প্রোগ্রামে মানুষকে আবারও কোনো তথ্য দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ দুজনকে। আপনাকেও ধন্যবাদ, এবং দর্শক যারা উপভোগ করলেন তাদেরকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে।